জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে যেটি আমার প্রথম প্রশ্ন, যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বারবারই সংকট আমরা দেখছি। ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে কড়া সমালোচনা করেছে বিএনপি। এই অবস্থায় আসলে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ কতটুকু আসলে সম্ভব? ধন্যবাদ। এখানে বিষয় যেটা আমরা দেখলাম যে বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সভা এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনা বা সমালোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে তারা মোটামুটি একটা ঐক্যমত্যে পড়ছে এবং এখানে বেশ কিছু নোট অফ ডিসেন্টও ছিল। বাট এখন যে অবস্থায় এসেছে সেটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। এখানে আমরা দেখেছি যে এনসিপি বাদে মোটামুটি ছোটখাটো কিছু রাজনৈতিক দল বাদে মোটামুটি সবাই সেখানে স্বাক্ষর করেছে। বাট পরবর্তীতে আমরা দেখলাম যে এটা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলো এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে বিএনপি এখন এটাকে সমালোচনা করছে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সেগুলো আমরা দেখলাম যে সেগুলো কিন্তু সর্বশেষ যেখানে সুপারিশগুলো সেখানে কিন্তু আসেনি, যার ফলশ্রুতিতে বিএনপি তার এই উদ্বেগের কথাটা বলেছে। আমি একটা মনে করি যে এটা যথাযথ এবং উপযুক্ত তারা যে কথাগুলো বলেছে এটা, এবং আমি মনে করি যে একটা বড় দল হিসেবে, বড় রাজনৈতিক দল হিসেবে সরকারের উচিত সেগুলো অ্যাড্রেস করা। নিশ্চয়ই এই বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন যে ঐক্যবদ্ধ সুপারিশের জন্য রাজনৈতিক দলগুলোকে তারা কোনো সংলাপে ডাকবেন না, তাদেরকে নিজেদের মতো করে আলোচনা করে সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে বলেছেন। এই পরিস্থিতিতে আসলে কতটুকু মঙ্গলজনক সিদ্ধান্ত আসবে বা আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে? অনেকটাই কি রাজনৈতিক দলগুলোর কাছে কোর্টে বল দেওয়ার মতো বিষয়টা এরকম? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু অনেক জটিল প্রকৃতির। এখানে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে যে সমঝোতা বা রাজনৈতিক সংলাপের যে সংস্কৃতি সেটা কিন্তু আমাদের এখানে নাই, যার ফলশ্রুতিতে এখানে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন যে তারা কোনো সরকারের পক্ষ থেকে কোনো সংলাপের জন্য ডাকা হবে না, যার ফলশ্রুতিতে আমরা দেখবো যে রাজনৈতিক দলগুলোকে এখন উদ্যোগ নিতে হবে। এবং গতকালকে আমরা দেখেছি জামায়াতের নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল রহমান তাহের উনি কিন্তু একটা আহ্বান জানিয়েছেন বিএনপির প্রতি যে গণভোট, পিআর বা জুলাই সনদ বাস্তবায়ন এই বিষয়গুলোর জন্য কিন্তু ডেকেছেন। আমার মনে হয় এই পরিস্থিতিতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে
বসার দরকার, আলোচনা করার দরকার। এবং সরকার যেহেতু 7 দিন সময় দিয়েছেন, এর ভিতর যদি রাজনৈতিক দলগুলো যদি কোনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারেন, তাহলে সরকার তার নিজের মতো করে ডিক্লেয়ার করবেন। এখানে আমি মনে করি যে এটা পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা সুযোগ। জি, সরকার যে নিজে সিদ্ধান্ত দেবেন এই 1 সপ্তাহের মধ্যে সমাধান হলে, সেটা স্পষ্ট করে বলেছেন আইনমন্ত্রী। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো সংকট আসলে দেখা দেবে কিনা এরপরে যদি সিদ্ধান্ত সরকারকে নিতে হয়? অবশ্যই সংকট দেখে দেবে। যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজেদের মাঝে একটা ন্যূনতম সমঝোতায় না পৌঁছাতে পারবে, তত সময় পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না এবং সেটা বাস্তবায়ন হবে না আমার দৃষ্টিতে। কারণ হচ্ছে যে অতীতে আমরা বহু দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হলে কখনোই কোনো কিছু হয়নি। তো এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে সেক্ষেত্রে তৈরি হচ্ছে। জি, রাজনৈতিক সমঝোতায় যদি না যায়, সেক্ষেত্রে নির্বাচনের যে প্রস্তুতি, সার্বিক যে প্রক্রিয়া চলছে, কতটুকু আসলে সম্ভব হবে আসলে নির্বাচনকে, প্রশ্ন আসলে উঠছে কিনা? এটা দারুণভাবে ব্যাহত হওয়ার সুযোগ আছে। নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে, এবং যার ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সমঝোতার মাধ্যমে আসতে হবে। এবং ন্যূনতম যে সমঝোতা সেটা রাজনৈতিক দলগুলো যদি না করে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের গণতন্ত্র এবং দেশের ভবিষ্যৎ অবস্থা ক্ষতিকর হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। জি, সেক্ষেত্রে এটা কি আসলে সরকারের পক্ষ থেকে কোনো কৌশল অবলম্বন করা হলো যেন রাজনৈতিক দলগুলো নিজেরা সমাধানে এসে নির্বাচনকে আসলে ত্বরান্বিত করে? না, এখানে তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তাদের তো মেন উদ্দেশ্য থাকে যে নির্বাচনে অংশ নেওয়া বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। তো এখানে এটা তো একটা বড় একটা বিষয়, সামনে যে এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই সরকারের নানাবিধ প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। তো এখন এই জায়গায় এসে যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয় নিয়ে এখানে এসে যদি রাজনৈতিক দলগুলো যদি একটা জটের মুখে পড়ে বা একটা বলা চলে যে একটা যেখান থেকে তাদের উত্তরণের কোনো সুযোগ পাচ্ছে না, এ ধরনের যদি একটা পরিস্থিতি তৈরি হয়, সেটা কখনোই দেশের জন্য বা কারোর জন্য ভালো হবে না। যার ফলশ্রুতিতে আমি মনে করি এই মুহূর্তে সংলাপ, সমঝোতা অত্যন্ত জরুরি। জি, শাহাবুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বেলা 12:30টার দিকে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত আছেন বিভাগ ভিত্তিক সাংগঠনিক সম্পাদকরা। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা এবং শরিক দলগুলোর নেতাদের জন্য কতগুলো আসন ছাড়া হবে সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান জানান, উন্মুক্ত এজেন্ডা রাখা হয়েছে। নির্বাচন, মনোনয়ন সহ নানা বিষয়ে আলোচনা হবে। প্রথম দফায় প্রায় 200 আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এদিকে দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিকেল 3টার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন, গুলশানের কার্যালয়ের সামনে তিনি রয়েছেন। আলামিন, জানতে চাইবো যে বৈঠক তো চলছে, একেবারে সর্বোচ্চ সংখ্যক স্থায়ী কমিটির সদস্যরা এসেছেন আমরা যতটুকু জানি। সেলিমা রহমানও বলেছেন আলোচনার বিষয়গুলো, একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবে যে কি কি বিষয় আসলে আলোচনা হচ্ছে আজকে। মমিতা, শুধু স্থায়ী কমিটির সদস্যরাই আসলে এই বৈঠকে অংশ নেয়নি। এর মধ্যে আমরা আরো একটি তথ্য জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই বৈঠকে বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, অর্থাৎ একদমই মাস দুয়েক পরে হতে পারে, সেই ক্ষেত্রে সেই বিএনপি থেকে 300 আসনের কারা কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত হতে পারে। এবং আপনি জানেন যে এনসিপির সঙ্গে আলোচনার জোট হওয়ার একটি আলোচনা রয়েছে। পাশাপাশি বিগত সময়ের গণতন্ত্রের পথ উত্তরণের জন্য যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত ছিল বিএনপি, তাদেরকে 50টি আসন ছেড়ে দেওয়ার একটি কথা আমরা শুনেছি। তবে অসমর্থিত সূত্রে এই সমস্ত বিষয়গুলোই, সেই ক্ষেত্রে সেই 50টি আসন বাদ দিয়ে এর বাইরে হেভিওয়েট যে সমস্ত আসনে একাধিক প্রার্থী রয়েছে, হেভিওয়েট সেই রকমও 50টি আসন বাদ দিয়ে মূলত আজকে 200 আসনের প্রার্থিতা চূড়ান্তের একটি ঘোষণা আসলে আমরা এখানে হতে পারে এরকম একটি আভাস আমরা পেয়েছি। তবে সমস্ত বিষয়ে প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 12:30টায় বৈঠক শুরু হয়েছে, এখন সেই বৈঠক চলছে।
3টা নাগাদ, আজকে দুপুর 3টা নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বিষয়ে, অর্থাৎ আজকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এজেন্ডা কি ছিল, সে বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলবেন। তবে আমরা বিএনপি স্থায়ী কমিটির সেলিমা রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে কি বিষয়ে আলোচনা হতে পারে। তিনি বলছেন নির্বাচন, মনোনয়ন বিষয়, নানা বিষয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন যে রাজনৈতিক একটি অবস্থান রয়েছে, গণভোট কবে হবে, জাতীয় সংসদের দিন, নির্বাচনের দিন হবে কি হবে না, জুলাই সনদ, নানাবিধ বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে কিনা, এজেন্ডায় থাকবে কিনা, সে বিষয়ে প্রশ্ন ছিল সেলিমা রহমানের কাছে। তিনি বলেছেন যে তারা সরকারি বিষয়গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বিএনপির দলগত যে বিষয়গুলো রয়েছে অভ্যন্তরীণ, সে বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে গণভোটের বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য আসলে রাজনৈতিক দলগুলোকে তাদের নিজেদের সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যে জানানোর কথা বলা হয়েছে। সেই বিষয়টি নিয়ে কি আজকের আলোচনায় কোনো আলোচনা হবে কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস বিভিন্ন প্রায় 32টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে জুলাই সনদের ইতি টেনেছেন এবং সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা একটি রূপরেখা সরকারের কাছে হস্তান্তর করেছে। এখন 9 মাসে আসলে বিভিন্ন বিষয়ে সংবিধানের মৌলিক সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেগুলো জুলাই সনদে কেন নেই, এই বিষয়গুলো নিয়ে বিএনপি আপত্তি তুলেছে। অতএব আগামী 1 সপ্তাহ যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এখন সেই দায়িত্বটা আসলে কে পালন করবে? অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ, বিএনপি আগ বাড়িয়ে জামাতের সঙ্গে বসবে বা 32টি দল বসবে, সেই দলে কারা প্রতিনিধি থাকবে, কে কতটুকু ছাড় দেবেন, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, জুলাই সনদে জামায়াত যেরকম দাবি করছে যে গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে, বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের দিন হতে হবে। অতএব এই যে দ্বিমেরু, অর্থাৎ দুই বিপরীত মুখে যে অবস্থান, সেটি আসলে 1 সপ্তাহের মধ্যে সমাধান হওয়া সম্ভব কিনা, সেটি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে খুব ভালো করেই বোঝা যায়। মৌমিতা। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের সাথে তথ্য দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন করে এসব কথা বলেন সিইসি। সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদের মহড়া পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সংসদ নির্বাচনে প্রায় 5 লাখ আনসার সদস্য মোতায়েনের কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী, ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয়, সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে। দেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে, তাই সুষ্ঠু ভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সিইসি। বলেন, আগামী নির্বাচন গতানুগতিকভাবে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার ভিডিপির সদস্য, এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার ভিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা ভোটের প্রচারণায় এআই এর অপব্যবহারে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা সিইসির। এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। ভোটের সময় 10 লাখ কর্মী নিয়োজিত থাকবে জানিয়ে সিইসি বলেন, আগামী 16 নভেম্বর পোস্টাল ব্যালট ও 18 তারিখ চালু হবে প্রবাসীদের অ্যাপ। 3 নভেম্বর জেল হত্যা দিবস। 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় 4 নেতা। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামান। ঘটনার সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমেদ চৌধুরীর বর্ণনায় সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের পরিণতি ছিল জেলখানার হত্যাকাণ্ড। এর আগে 15 আগস্টের অভ্যুত্থানের বিপরীতে পাল্টা আরেকটি অভ্যুত্থান হয়েছিল 3 নভেম্বর। তার নেতৃত্বে ছিলেন সেই সময়কার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। মরহুম আমিন আহমেদ চৌধুরীর 2010 সালে দেয়া এক সাক্ষাৎকারে জানান, 3 নভেম্বরের অভ্যুত্থানটি ছিল অনিবার্য। কারণ ব্যাখ্যা করে বলেন তিনি, শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জুনিয়র সেনা কর্মকর্তা তখন বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে পরিচালনা করছিলেন।
মেট্রো রেলের নকশায় ভুল ও নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্তের পরই ফার্মগেটের সাম্প্রতিক দুর্ঘটনার কারণ জানা যাবে। উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি মেট্রো রেলে বিয়ারিং প্যাড পরে নিহত হন এক ব্যক্তি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মেট্রো রেলের সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলে নিম্নমানের মালামাল ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখনো অনেক বিষয় ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না তারা। আগের কর্তৃপক্ষের গাফিলতির কারণে জনগণকে ভুগতে হচ্ছে বলেন ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, there is a provision that we should bring them into the justice, যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মেট্রো রেলের কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা, ঠিক আছে? এটার মধ্যে একদম ক্লিয়ার, এটা কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নাও মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা। মেট্রো রেলে লাইন 1-এর প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ জানান, দ্রুতই আরও 4 থেকে 5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয়করণের দাবিতে টানা 22তম দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন না দেখা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা। শিক্ষকদের দাবি, সরকারি প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়েই জাতীয়করণ কার্যকর করতে হবে। সব অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় এনে অবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে। এর আগে রোববার 1090টি অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেয় সরকার। তবে শিক্ষকরা বলছেন, বহুবার এমন আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি। গেজেট প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শুরু করছি ওই প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ হয়ে, এবং বর্তমানেও আমরা গেজেট এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। আমাদের প্রজ্ঞাপন আমাদের হাতেই দিতে হবে, জাতীয়করণ করবে, গণবিজ্ঞপ্তি ছাড়া আমরা যাব না। যদি আমাদের জীবন রক্ত দিতে হয় তারপর আমরা দেব, এই লিখিত না হলে আমরা বাড়ি ফিরবো না। ইনকামের জন্য ভাববে নাকি ক্লাস করবে? কতদিন আর এভাবে চলে? একটা খেতে যদি কাজ করে তাও দৈনিক 1200 টাকা পায়, আর আমাদের 1 টাকা ছাড়া আমরা কিভাবে চলবো? আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা যাতে ঋণ খেলাপির তথ্য পরিবর্তন বা প্রভাবিত করতে না পারে সেজন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো সিআইবি। সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই সতর্কতা দিয়ে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ঋণ তথ্যের ক্ষেত্রে কোনো ভুল বা গাফিলতি সহ্য করা হবে না। সঠিক তথ্য না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা এবং চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, মূলত নির্বাচনের সময় প্রার্থী বা তাদের ঘনিষ্ঠজনদের নামে থাকা ঋণ তথ্য গোপন বা পরিবর্তন করার প্রবণতা রোধে ডেটাবেস হালনাগাদ ও যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বরে দেশের কোথাও কোথাও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। এবার সে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর আগে 28 অক্টোবর সকালে মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে। সেদিনই মধ্যরাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে। দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল 10টায় সদরের পুলহাট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, জেলার অন্যতম বাণিজ্যিক এলাকা পুলহাট থেকে খানপুর, কিন্তু অবৈধ দখলদাররা সড়কটির দুপাশ দখল করে রাখায় 12 কিলোমিটার সড়ক সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। ফলে এই এলাকায় তীব্র যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সড়ক সম্প্রসারণ করা হবে, ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান সড়ক এবং জনপথ বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের সামুদ্রিক অবকাঠামো নির্মাণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আজ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা ও চাহিদা নিয়ে বসছে বন্দর। এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের কাজ অনেকখানি এগিয়ে যাবে। যত দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা যায় তত বাড়বে বন্দরের সুবিধা, বলছেন ব্যবহারকারীরা। 13,525 কোটি টাকার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে নানা আলোচনা শেষে 9,333 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাকি টাকা খরচ করবে বন্দর কর্তৃপক্ষ। 8,269 কোটি টাকা খরচ হবে নিরাপদ পোতাশ্রয়ের জন্য ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় তৈরি হবে নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল। সম্প্রতি এই প্রকল্পে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন ঋণ ছাড় হয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ স্থাপনা নির্মাণ শুরু হবে। আমরা যে ব্রেকওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেলটা তৈরি করব, এখানে তো অনেকগুলো বিডার এখানে আসবে, দেশি বিদেশি অনেক বিডাররা এখানে আগ্রহী, এবং তাদের কোনো কিছু থাকলে সেটা তারা বলবে এবং আমাদের অংশটা আমরা ব্যাখ্যা করব। সব মিলিয়ে আমরা চাচ্ছি একটা সবার পার্টিসিপেশন নিয়ে একটা সুন্দর কিছু করার জন্য। এ প্রকল্পে $2 বিলিয়ন বিনিয়োগে যুক্ত হচ্ছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আর চট্টগ্রাম বন্দরের অর্থে তৈরি হবে মাল্টিপারপাস জেটি। ব্যবহারকারীরা বলছেন, প্রায় 1 দশক ধরে আলোচনায় থাকা এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন দরকার। যে বন্দর একটা বড় চ্যালেঞ্জিং ভূমিকা রাখছে, এবং এটা যেহেতু রাখছে চ্যালেঞ্জিং ভূমিকা রাখছে, বন্দরের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইচ্ছে করলে সব কার্যক্রম ভালো মতে সক্ষমতা প্রমাণ করতে পারবে। যাচাই বাছাই তো করতে হবে, কারণ সবাইকেই চিন্তা করতে হবে তার দেশের কথা, যে আমরা কিভাবে লাভবান হব, আবার যে বিনিয়োগ করবে সেও কিভাবে লাভবান হবে। উভয় যেন উইন উইন একটা পজিশনে থেকে এই বন্দরকে ডেভেলপ করতে পারে। সর্বোপরি আমরা চাই যে আমাদের এখানে আধুনিক বন্দরের যে ছোঁয়া সেটি আমাদের এখানে লাগুক, এবং আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের নতুন বন্দর অবশ্যই দরকার। প্রায় 6,500 মিটার দীর্ঘ বে টার্মিনালে 1,225 মিটারের 2টি টার্মিনাল হবে। চট্টগ্রাম বন্দরে এখন বছরে 32 থেকে 33 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। বে টার্মিনাল হলে তা বেড়ে দাঁড়াবে 50 লাখ TEUS। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।